এখানে বাঁচবে না। হঠাৎ একদিন ইয়ামিন আর তার বাবা মা মিলে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আর ওরা যখন শহর থেকে গ্রামে আসে সেদিন ওরা গ্রামে যেতে যেতে রাত হয়ে যায়। আর ইয়ামিনের দাদি বাড়ির সামনে একটা ভয়ঙ্কর বট গাছ ছিল। আর ইয়ামিনের দাদা বাড়ি সেই বট গাছে একটি দোলনা লাগানো ছিল। সেই দিন রাতে ইয়ামিন তার জানলা দিয়ে বাইরের দিকে দেখতে থাকে সেই দোলনাটা। ইয়ামিন ওই দোলনাটাকে তার জানলা থেকে দেখে বলে, আরে বাহ, এখানে কি সুন্দর একটা দোলনা। যাই তো দেখি, এখনই ওই দোলনায় গিয়ে দোল খাবো। আব্বু, ওই আব্বু, দেখো না ওই গাছের সাথে কি সুন্দর একটা দোলনা ঝুলানো আছে। আব্বু, তুমি আমাকে ওই দোলনার কাছে নিয়ে চলো না। না না ইয়ামিন, বাবা সোনা, রাতের বেলায় বাচ্চাদের বের হতে নেই। কিন্তু ইয়ামিন ওর বাবার কোনো কথা শুনে না। রাতে যখন ইয়ামিনের বাবা মা ঘুমিয়ে পড়ে তারপর ইয়ামিন সেই দোলনার কাছে চলে যায়। আরে বাহ, কত মজা লাগছে এই দোলনায় দোল খেতে। যখন ইয়ামিন ওই দোলনা থেকে নামার চেষ্টা করছিল কিন্তু ইয়ামিন সেই দোলনা থেকে নামতেই পারছে না। আরে এই কি, আমার সাথে এটা কি হচ্ছে? আমি দোলনা থেকে কেন নামতে পারছি না? আব্বু, ওই আব্বু, আমাকে বাঁচাও আব্বু। আম্মু, তুমি কোথায় আম্মু? আমাকে বাঁচাও। ইয়ামিনের এমন চিল্লানো শুনে ইয়ামিনের আব্বু আম্মু দুজনেই ঘুম থেকে উঠে যায়। আর তারা দুজন মিলে ইয়ামিনের ঘরে গিয়ে দেখে বিছানায় ইয়ামিন নেই। তখনই তারা তাড়াতাড়ি করে সেই দোলনার কাছে চলে যায়। আর তারা সেই দোলনার কাছে গিয়ে দেখে ইয়ামিন সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে ইয়ামিন, বাবা তোমার কি হয়েছে? তোমাকে এত করে মানা করলাম বাবু, তাও তুমি রাত্রে এই দোলনার কাছে চলে আসলে। ইয়ামিনের আব্বু, ইয়ামিনের কি হয়েছে? ইয়ামিনের মা, তুমি ভয় পেও না, আমি এখনই ওকে ঘরে নিয়ে যাচ্ছি। তারপর ইয়ামিনকে ঘরে নিয়ে যাওয়ার পর ইয়ামিনের জ্ঞান ফিরে আসে। এরপর ইয়ামিনের মা আর তার বাবা সেদিন রাতে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন রাত হওয়ার সাথে সাথে হঠাৎ করে ইয়ামিন ঘুম থেকে উঠে যায়। ইয়ামিনের দুই চোখ লাল হয়ে ওঠে, কেননা সেই দোলনায় একটা ভয়ঙ্কর আত্মা ছিল। আর সেই আত্মাটা ইয়ামিনের মধ্যে ভর করে। আর ইয়ামিন সেদিন রাতে দোলনায় গিয়ে দোল খেতে থাকে। কাউকে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। কেউ এখানে বাঁচবে না, আমি কাউকে বাঁচতে দিব না। ঠিক তখনই ইয়ামিনের বাবা সেখানে এসে ইয়ামিনকে দোলনায় দোল খেতে দেখে। আর তখন ইয়ামিনের আব্বা ইয়ামিনকে বলে, ইয়ামিন, আমি তোমাকে নিষেধ করেছিলাম না এখানে আসতে, কিন্তু তারপরেও তুমি আমার কথা না শুনে এখানে কেন এসেছো? ইয়ামিন, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, তোমার কানে কি আমার কথা যাচ্ছে না? আরে ইয়ামিন, তোমার কি হয়েছে? রাত 12টার সময় কি কেউ দোলনায় দোল খায়? ইয়ামিনের আব্বার কথা শুনে ইয়ামিন বলে, আরে তোমরা কেন আমাকে বিরক্ত করছো? শান্তি মতন দোলনায় দোল খেতে দিচ্ছ না। দূর হও আমার সামনে থেকে। তুমি যত যাই বলো, আমি তো এখন দোলনায় দোল খাবো। আরে ইয়ামিন, তোমার কি হয়েছে বাবা? তুমি এমন কেন করছো? ইয়ামিন, আমার মনে হয় তোমার কিছু একটা হয়েছে, আমাকে বলো। হ্যাঁ, ভুল তো তুই করেছিস, আমার এখানে এসে আমাকে বিরক্ত করে। এখন যখন তুই এখানে এসে পড়েছিস, এখন তো তোকে আমি বাঁচতেই দিব না। ঠিক তখনই ইয়ামিনের মা সেখানে চলে আসে। এই ইয়ামিন, তুমি তোমার বাবার সাথে এভাবে কেন কথা বলছো? কি হয়েছে ইয়ামিন? এরপর দোলনায় ইয়ামিন দোল খেতে খেতে অজ্ঞান হয়ে পড়ে। ঠিক তখনই ইয়ামিন দোলনা থেকে নিচে পড়ে যায়। এরপর ইয়ামিনের বাবা এসব দেখে সন্দেহ করে ইয়ামিনের ভিতরে কোনো আত্মা প্রবেশ করেছে। আর ইয়ামিনকে রশি দিয়ে বেঁধে ঘরের ভিতরে আটকে রাখে। আর ইয়ামিনের বাবা একজন কবিরাজ নিয়ে আসে। আর সেই কবিরাজ ঘরে ঢুকেই ইয়ামিনকে ঝাড়ফুঁক শুরু করে। আর ইয়ামিনের মাথায় একটি তাবিজ রাখে। ঠিক তখনই ইয়ামিনের ভিতরের সেই আত্মাটা জেগে ওঠে। আর সেই আত্মাটা বলতে থাকে, না, ছেড়ে দাও আমাকে। কি আমাকে এত জোর করে বেঁধে রেখেছে? আমি কাউকে ছাড়বো না, কাউকে
আমাকে না, আমাকে ছেড়ে দাও। আমাকে যদি না ছেড়ে দাও আমি সবাইকে মেরে ফেলবো। এই কবিরাজ, তুই আমাকে কেন বেঁধে রেখেছিস? আমার কপাল থেকে এখনই তাবিজটা সরিয়ে ফেল। আর সেই কবিরাজ যখন মন্ত্র পড়ছিল আর ঠিক তখনই সেই দুষ্ট আত্মার শক্তি কমে আসছিল। ঠিক তখনই সেই ভয়ানক আত্মা চিৎকার দিয়ে ওঠে, না 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 না। ঠিক তখনই আশেপাশে যত আসবাবপত্র আছে সব ভাঙতে শুরু করে। আরে নিশিভূত, তুই আমাদের কি মনে করেছিস? তুই এখানে সবচেয়ে শক্তিশালী। আমিও জাদুবিদ্যার মাধ্যমে অনেক শক্তি অর্জন করেছি। আজ তোকে এখানে মরতেই হবে নিশিভূত। এখন আমাকে ভালোই ভালো সব বলে দে, তুই ইয়ামিনের শরীরে কেন প্রবেশ করেছিস? আমি তোদের কিছুই বলবো না, তুই যা পারিস তাই কর গিয়ে। ঠিক তখনই ইয়ামিনের উপরে একটি মন্ত্র ফুঁকে দেয়। ঠিক তখনই সেই আত্মাটা একটা গান শুরু করে দেয়। এই শয়তান কবিরাজ, তুই আমাকে কি মনে করেছিস? আমি যেই সেই ভূত না, আমি নিশি ভূত। ইয়ামিনের আব্বা, দেখেছো ইয়ামিন কি সুন্দর গান গাইছে? আরে ইয়ামিনের মা, তুই কি পাগল হয়ে গেছো? এটা তো আমাদের ছেলে নয়, এটা হচ্ছে একটা নিশিভূত। এই বেটা নিশিভূত, তাড়াতাড়ি বল তুই কোথা থেকে এসেছিস আর কেমন করেই বা ইয়ামিনের শরীরে ঢুকেছিস? না না, বলছি বলছি, আমার নাম বলছি। আমার নাম রাফি ছিল। আমি ওই দূরে একটা ছোট্ট কুড়ে ঘরে থাকতাম, আর আমার দোলনায় দোল খেতে খুব ভালো লাগতো। একদিন আমি এই দোলনাটায় দোল খাচ্ছিলাম, ঠিক তখন আমার আরেকটা বন্ধু আমাকে এসে বলে, এই রাফি, আমাকে একটু দোলনায় দোল খেতে দে না ভাই। তুই তো অনেকক্ষণ যাবত দোলনায় দোল খাচ্ছিস, এখন আমাকেও একটু সুযোগ দে ভাই। দাঁড়া, কিছুক্ষণ দাঁড়া, আমিও দোলনা খাই, আমাকেও দোল খেতে দে। ও আচ্ছা, তুই আমাকে দোলনায় দোল খেতে দিবি না? এবার দেখ তোকে দোলনা থেকে কত জোরে ধাক্কা দেই, এবার বুঝবি মজা। এমন দোল খাবি তুই যা জীবনেও ভুলবি না। আর তখন রাফির বন্ধু রাফিকে এত জোরে ধাক্কা দেয়, সেই দোলনা থেকে পড়ে রাফি সেখানেই মারা যায়। আর তখন থেকেই আমি ভূত হয়ে যাই। আর সেদিন থেকে আমি কাউকে দোলনায় দোল খেতে দেই না। আর আমি যখন ভূত হয়ে যাই তখন আমি আমার সেই বন্ধুকেও মেরে ফেলি। আর যখন ইয়ামিন এই দোলনায় দোল খাচ্ছিল আমি তখন ওর শরীরে প্রবেশ করি। বাস নিশিভূত, বাস অনেক হয়েছে, তোর এবার যাওয়ার সময় হয়ে গেছে। ঠিক তখনই কবিরাজ মন্ত্র পড়ে ইয়ামিনের উপরে কিছু পানি ছিটিয়ে দেয়। ঠিক তখনই ইয়ামিনের শরীর থেকে সেই দুষ্ট নিশিভূতের আত্মা বেরিয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। ধন্যবাদ।